কোটা যারা আন্দোলন করছেন সংস্কারের তারা অলরেডি কয়েকশো, ধরেন 100-র উপরে মানুষের লাশ পড়ে গেছে। এটার দায়টা কে নিবে? সরকারের বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন তারা হয়তো ইয়াং তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পারেন নাই, বুঝতে পারলে এই সুনামিটা হতো না। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের উপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদেরকে নৃশংসভাবে হত্যা ও আহত করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কোটা বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দেশটি। বাংলাদেশে যেভাবে কোটা আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়ে সহিংসতার রূপ নিয়েছে তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সরকারকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশে যখন কঠিন কোনো পরিস্থিতি সামনে আসে তখন কিন্তু বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থা সহ সুপার পাওয়ার যারা রয়েছে তাদের দিকে, যে তারা কাদের পক্ষে অবস্থান নেয়। তো যাদের পক্ষে তারা অবস্থান নেবে তারাই বিজয়ী হবে এরকমটা কিন্তু মনে করে। এবার এই যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেই ভয়াবহ অবস্থা বাংলাদেশে হয়েছে, এই বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থার পক্ষ থেকে সরকারকে এবং বাংলাদেশকে নিয়ে কঠোর হুঁশিয়ারি তারা দিয়েছে এবং তাদের যেই অবস্থান সেটা তারা ক্লিয়ার করেছে। বিশেষ করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়িকে ব্যবহার করে ছাত্রদের বা আন্দোলনকারীদেরকে যখন দমন করা হয়েছে তখনই কিন্তু যুক্তরাষ্ট্র, জাতিসংঘ তারা বাংলাদেশ সরকারের উপর কঠোরভাবে ক্ষেপে গিয়েছে, যার কারণে সরকার বর্তমানে আন্তর্জাতিক ভয়াবহ চাপের মুখে রয়েছে। অন্যদিকে এই যে কোটা সংস্কার আন্দোলনে শত শত ছাত্ররা বা মানুষ নিহত হয়েছে, এই বিষয় নিয়ে বোমা ফাটিয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, যেটা দেখলে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের চোখ হয়তো বা কপালে উঠে যেতে পারে। তো দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে কোটা সংস্কার আন্দোলনের নিহত মানুষদের জন্য কারা দায়ী, কে দায়ী, এবং এই বিষয় নিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি যে বোমা ফাটিয়েছে সেটা, এবং পাশাপাশি এই বিষয় নিয়ে আন্তর্জাতিক মহল থেকে কি চাপ প্রয়োগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কি কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আমরা একের পর এক ধৈর্য ধরে দেখে আসি। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, কারফিউ এবং সাধারণ ছুটিকে কেন্দ্র করে গেল এক সপ্তাহ পুরোপুরি অচল ছিল রাজধানী। সরকারি, বেসরকারি সহ সব অফিস আদালতের পাশাপাশি বন্ধ ছিল শপিং মল, দোকানপাট, বন্ধ ছিল ইন্টারনেট। এ সময়ের মধ্যে ঢাকা সহ বিভিন্ন এলাকায় ঘটে গেছে ভয়াবহ সহিংসতা। এই সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সেই সাথে সেনাবাহিনীর টহলে ইউএনের লোগো লাগানো সাঁজোয়া যান ব্যবহারে কড়া বার্তা দিয়েছে সংস্থাটি। কি সেই বার্তা? বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্রিফিংয়ে এক সাংবাদিক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও কারফিউর মধ্যে সেনাবাহিনীর টহলে জাতিসংঘের লোগো সম্বলিত সাঁজোয়া যান বিষয়ে জানতে চান। Are you relying on the current regime to resolve the issues, those who are not hesitating to killing innocent people, and death toll crossed hundreds, nobody knows, internet shut down, and the situation is the massive crackdown and using, as you say, APC vehicle. জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে যে হামলা চালানো হয়েছে তা গ্রহণযোগ্য নয়। 100-র বেশি নিহত ও হাজারো মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে থাকা আমাদের সহকর্মীরা জাতিসংঘ লোগো সম্বলিত গাড়ি ব্যবহার হওয়ার প্রতিবেদন দেখেছেন। বিষয়ে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরিস্থিতি উত্তরণে জবাবদিহি ও সংলাপ জরুরি।
they will be, I think we have been very forceful in expressing the Secretary General opinion. এদিকে গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসে। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে মার্কিন মন্তব্য জানতে চাওয়া হয়। The running president in my country, what he is doing, the way we speak every time thousands of students are killing his illegal unelected Prime Minister Hasina Sheikh, what he is doing in my country right now. জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। আমরা আবারও শান্ত থাকার আহ্বান জানাই। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সব সহিংসতার নিন্দা জানাই। সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি আবারও উল্লেখ করছে। এছাড়া দেশ জুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া নিয়ে গভীর উদ্বেগ জানায় দেশটি, যার কারণে বাংলাদেশি ও মার্কিন নাগরিকদের সংকটের তথ্য পাওয়ার সুযোগ কমে গেছে। ছাড়া দেখা মাত্র গুলি করার নির্দেশের নিন্দা এবং এ আদেশ বাতিলের আহ্বান জানিয়েছে দেশটি। সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন মুখপাত্র। So we continue to closely follow developments in Bangladesh and call for calm and de-escalation, and as out against in other countries, and we speak out against it when it comes to Bangladesh as well, and we'll continue to make those concerns known. ব্রিফিংয়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্র থেকে কি আশা করতে পারে এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা আমাদের উদ্বেগগুলো পরিষ্কার করে তুলে ধরব, সেই সঙ্গে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করব। আজকে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা এমনিতেই হইতে পারতো। আমি বারবার বলছিলাম যে প্রধান বিচারপতি সিদ্ধান্তের জন্য একটু ওয়েট করা, আমরা ওয়েট করতে পারলাম না। কোটা যারা আন্দোলন করছেন সংস্কারের, তারা সংস্কারের চেয়ে আমার কাছে মনে হয় বেশি পাইছেন, যতটুকু চাইছিলেন তার চেয়ে বেশি পাইছেন। কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে তো অলরেডি কয়েকশো, ধরেন 100-র উপরে মানুষের লাশ পড়ে গেছে। এইটার দায়টা কে নিবে? আর আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন চাইলে আরও আগেই, এবং সুপ্রিম কোর্ট প্রশাসনও এটা শুক্র শনিবার আর যাওয়ার দরকার ছিল না, বৃহস্পতিবারে এটাকে হয়তো আমি আমার ব্যক্তিগত অভিমত শেষ করে দিলে আমার কাছে মনে হয়েছে যে সরকারের বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন তারা হয়তো ইয়াং তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পারেন নাই। বুঝতে পারলে এই সুনামিটা হতো না। আরেকটা জিনিস হচ্ছে, এই সরকারের যারা আছে প্রথম থেকে একদম বর্তমানে সবাই কিন্তু আপাদমস্তক রাজনীতিবিদ এবং সবারই একটি গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির ভূমিকা আছে। তারা কেন বুঝতে মানে ভুল করলো? আপনার একটা কথা বলি, এভরিথিং হ্যাজ এ এক্সপায়ারি টাইম। কিছু কিছু সময় আমার কাছে মনে হয় যে এক্সপায়ার্ড হয়ে যায়। মানুষের তো রিটায়ারমেন্টের একটা সময় হয়, তো কিছু কিছু আমার কাছে মনে হয় যে তারা হয়তো রিটায়ারমেন্টের কয়েকজন যারা আছেন তারা হয়তো আসলে এখন আর ঠিক মতো অ্যাড্রেস করতে পারতেছেন না প্রবলেম। তারা হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে, অন্যান্য মিডিয়া থেকে দূরে, তারা হয়তো ওই আগের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে আগাচ্ছেন। কিন্তু দেশ যে অনেক আগাচ্ছে, দেশ যে অনেক মোটিভেটেড হচ্ছে, এখন এই ডিজিটালাইজড হচ্ছে, এগুলো হয়তো ঠিক মতো তারা অ্যাড্রেস করতে পারতেছেন না। সুতরাং আমার কাছে মনে হয় যে তারা হয় ওই নতুন টেকনোলজির সাথে নিজেদেরকে অ্যাডাপ্টেড করবেন, আর নাইলে এই জায়গা ছেড়ে নতুনদেরকে জায়গা দিবেন। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তিনি যে কথাগুলো বলেছেন, তেনার কথার মতো কিন্তু যুক্তি রয়েছে যে আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় রয়েছেন এবং শীর্ষনীয় নেতা যারা রয়েছেন, বা যারা মূলত মোটামুটি দলকে এবং পুরো দেশকে এখন পরিচালিত করতেছে, তো তাদের মধ্যে এরকম অনেক নেতারা রয়েছেন যাদের দেখা গেছে এখন তারা বর্তমান অবস্থা অনুযায়ী কখন কি সিদ্ধান্ত নিতে হবে এবং কি করতে হবে এ বিষয়ে তারা সঠিক যে সিদ্ধান্ত এটা নিতে পারতেছে না, যার কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই কারণে তিনি যে কথাগুলো বললেন যে আসলে অনেকের এই কারণে ওই যে চাকরি যখন শেষ হয়ে যায় রিটায়ার্ড, তো অনেকের রিটায়ার্ডে যাওয়া উচিত এবং যারা এই বিষয়ে যোগ্য তারা সেখানে বসে সামনে অগ্রসর হওয়া উচিত। তেনার এই যে কথাগুলোই কিন্তু যৌক্তিকতা রয়েছে। আপনার কাছে এই বিষয়টা কি মনে হয় সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর পাশাপাশি তিনি অন্য যে বিষয়গুলো কথা বলেছে, বিশেষ করে এই কোটা সংস্কার আন্দোলনে যে নিহত হতাহতের ঘটনা ঘটার পরে আদালত থেকে যখন এই কোটাকে বাতিল করেছে, 93% মেধায় দিয়েছে এবং বাকি 7% অন্যান্য মানে কোটায় দিয়েছে। তো
এই যে সিদ্ধান্তটা তারা দিয়েছে এটা যদি তারা আগে দিত, তো তার অভিজ্ঞতা থেকে যেহেতু সে বলতেছে যে এই সিদ্ধান্তটা আগেই নিতে পারতো, তার মানে অবশ্যই শুক্র শনি রবি পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিল না, বৃহস্পতিবারই এই বিষয়ে সিদ্ধান্ত আদালতের পক্ষ থেকে তারা দিতে পারত। আপনারা জানেন যে বড় বড় অনেক রাজনীতিবিদ তাদেরকে যখন গ্রেফতার করা হয় ইমিডিয়েটলি ভাবে কিন্তু মানে ইমার্জেন্সি কোর্ট বসে কিন্তু তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত তারা নিয়ে নেয়। এটা করে আদালতে বা আইনে এরকম নিয়ম রয়েছে। তো সেই জায়গা থেকে তারা চাইলে এই বিষয়টা নিয়েও যদি বৃহস্পতিবার তারা চেষ্টা করতো যে তাহলে আমরা এখনই এই বিষয়টা নিয়ে সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিই, তাহলে কিন্তু আন্দোলন এত তীব্র হতো না এবং এত ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান হতো না এবং শত শত মায়েদের বুক কিন্তু খালি হতো না। এবং এই যে বাংলাদেশে বিগত এক সপ্তাহে যে ইন্টারনেটবিহীন বাংলাদেশ রয়েছে, এই কারণে কিন্তু বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকার ক্ষতি কিন্তু এর কারণে হয়েছে। তো এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না এবং এখনও বর্তমানে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে এবং কারফিউ চলতেছে এবং বর্তমানেও কিন্তু অনেক জায়গা থেকে আন্দোলন করার চেষ্টা তারা করতেছে, তাদের দাবি আরও কড়াভাবে কিন্তু তারা পেশ করতেছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বিভিন্ন রকমের সহিংসতার ঘটনা কিন্তু ঘটেছে। ছাত্ররা প্রথমে যখন আন্দোলনটা শুরু করেছিল তখনই যদি এই বিষয়টা সিরিয়াসলিভাবে আমলে নিয়ে, তখন সবাই এক কথাই বলছে আমরা কিছু এই বিষয়ে জানি না, তোমরা আদালতে যাও, আদালতে যাও। আদালতে যদি শিক্ষার্থীরা যেত তাহলে তো তারা রাজপথে নামতো না, তারা তো রাজপথে এই জন্য নেমেছে রাজপথ থেকে তারা সিদ্ধান্ত নেবে, এটা তো আপনাদের তখনই বোঝা উচিত ছিল। তখনই বুঝে যদি সঠিক সিদ্ধান্তটা আগে ভাগে নিতেন তাহলে এত বড় ক্ষতি আমাদের কখনোই হতো না। এবং এখনও বর্তমানে তাদের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু দাবি তারা উত্থাপন করেছে, সে দাবিগুলো যদি মানে তাহলে অবস্থা খুব শীঘ্রই একেবারে পুরোপুরি স্বাভাবিক হবে। আর যদি না মানে তাহলে তাদের যেই দাবি বা তাদের যেই কথা যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলন চালিয়ে গেলে আবারও, কারণ আপনারা দেখেছেন যে পুলিশ, বিজিবি তারা হেরে গিয়েছে, র্যাব পর্যন্ত হেরে গিয়েছে। শেষমেশ যখন সেনাবাহিনী নামলো এরপরে মোটামুটি আস্তে আস্তে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তো যাই হোক, সর্বোপরি যে বিষয়টা আসলে এই আন্দোলনের মাধ্যমে যৌক্তিক আন্দোলন করার যৌক্তিক মানে অধিকার এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকদের রয়েছে। তবে সেই জায়গায় ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দিয়ে দেশের ক্ষতি করা, জনগণের ক্ষতি করা, এটা কিন্তু আসলে অযৌক্তিক, কোনোভাবেই এটা যৌক্তিক নয়। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাতে হবে, শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন করতে হবে, শান্তিপূর্ণভাবে আবার যেই পাওয়া সেগুলো মানে যেটা দাবি সেটা মানিয়ে আবার কী করতে হবে। তো যাই হোক দর্শক, এ বিষয়ের পুরো তথ্যগুলো আপনারা দেখলেন। এ বিষয়ে নিয়ে আপনার যে মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।